সো হ্যালো বন্ধুরা, আজকের আমি মাধ্যমিকের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব অঙ্ক বইয়ে, সেটা হচ্ছে আয়তঘন। এবং এই ক্লাসটি আয়তঘন যে মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন করব। তাহলে চলো আমাদের যে চ্যাপ্টার সেটা শুরু করে দেওয়া যায়। তাহলে আয়তঘন আয়তঘন জানার আগে তোমাদের আগে জানতে হবে যে আয়তকার ক্ষেত্র কাকে বলে। তাহলে নিচে একটা ছবি আমি এঁকেছি, দেখো ABCD, এইটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র। এবং এরম আয়তকার ক্ষেত্র তোমরা দেশলাই বক্স সবাই দেখে থাকবে। তাহলে সেইটা হচ্ছে এই দেশলাইয়ের বাক্সটা প্রায় এরকম দেখতে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে একটা আয়তক্ষেত্রে কি থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য আর প্রস্থ আয়তক্ষেত্রে থাকে, কিন্তু তার সঙ্গে যখন আমি একটা উচ্চতা যখন আমি একটা অ্যাড করব, তখন সেটা হয়ে যাবে আয়ত ঘন হয়ে যাবে। তাহলে এটা আয়তক্ষেত্র, এটা আয়ত ঘন। দেখো এটা একটা উচ্চতা আছে, তাহলে যে কোনো একটা তল দেখো, যেমন ধরো এই নিচে GHCD, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এইটা হচ্ছে তার উচ্চতা। AC এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে এখানে দুটো হচ্ছে আমার এখানে ডাইমেনশন বা মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, আর এক্ষেত্রে তিনটে ডাইমেনশন বা তিনটে মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। আচ্ছা, তাহলে এর কটা তাহলে তল আছে আয়তঘনের? দেখো ছখানা তল আছে, একটা দুটো তিনটে চারটে। দেখো এ একটা তল, EAGC, FHBD দুটো তল হলো। তেমনি EFAB এ একটা তল, এর নিচের এই একটা তল, আর এই একটা তল, এই একটা তল। একটা দেশলাই বাক্স কল্পনা করে দেখো, তোমরা বুঝতে পারবে। তাহলে সেটা হলো এর মাত্রা। তাহলে কটা? তিনটে মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। এবার কথা হচ্ছে, এবার আমরা বের করব যে সমগ্র তলের ক্ষেত্রফল কার? এই সমকোণী চৌপল বা আয়ত ঘনর। তাহলে একে ইংরেজিতে বলে হোল সারফেস এরিয়া। তাহলে কী করে বের করবো দেখো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো তার জন্য প্রত্যেকটা তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আচ্ছা, প্লেন আয়ত যে কার ক্ষেত্র, এর ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে? আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। এরও আমি যে কটা তল আছে প্রত্যেকটা তলের দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। আচ্ছা, এবার দেখো এই তলটা, এই যে নিচের তলটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখো দাগ দিচ্ছি, এই যে নিচের তলটা আর এই ওপরের তলটা, এই দুটো তল সমান, ঠিক আছে? কারণ আর একটা নিয়ম বলে দিই আমি, আয়ত যে ঘন হবার জন্য প্রথমত যে ঘনবস্তু তার প্রত্যেকটি তল আয়তকার হবেই। কোনো ঘনবস্তু হওয়ার জন্য তার প্রত্যেকটি তল প্রথমত আয়তকার হতে হবে, এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য সমান, মানে এই তলটার সঙ্গে এই তলটা, এর সঙ্গে এইটা, যে বিপরীত তলগুলি তার দৈর্ঘ্য সমান ও প্রস্থও সমান, ঠিক আছে? এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। এবং যে সন্নিহিত মানে পাশাপাশি যে তলগুলো, এই পাশাপাশি যে তলটা, যেমন এই তলটা তার সঙ্গে নিচের এই তলটা হতে পারে, এই তলটা হতে পারে, পাশাপাশি যে তলগুলো সেগুলো পরস্পরের সঙ্গে লম্ব, তাকে আমরা বলি সমকোণী চৌপল বা আয়তঘন। এবার কথা হচ্ছে এর সমগ্র তল ক্ষেত্রফল বের করার জন্য প্রতিটি তলে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। নিচের দুটি তল সমান, তাহলে 2 গুণ যে কোনো একটা দৈর্ঘ্য প্রস্থ বের করি। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 গুণ কী লিখছি, দৈর্ঘ্য, যেটাকে আমরা যে লিখি CD ইন্টু GC প্লাস এই একটা হলো। এবার 2 গুণ, এবার দেখো আমরা এই তলটা বের করছি, দেখো এই তলটা, এই তলটা, ঠিক আছে? তাহলে এটা কি আছে এর মধ্যে? এটা তো আমার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তাহলে এর মধ্যে কি কি পড়ছে? এই তলটার মধ্যে আমার উচ্চতার অংশটা পড়ছে আর প্রস্থ পড়ছে, এইটা উচ্চতা, এটা প্রস্থ। তাহলে GE ইন্টু AC, ঠিক আছে? আচ্ছা, প্লাস ফের 2 গুণ, এবার দেখো এই যে পিছনে যে তলটা সাদা হয়ে গেছে, এই তলটা সামনের তলটা, এর মধ্যে দৈর্ঘ্য পড়ছে আমার আর পড়ছে আমার উচ্চতা। তাহলে EF ইন্টু FH, তাহলে দেখো
কী পাচ্ছি আমি, 2 গুণ, প্রথমটা কী ছিল, প্রথমটা ছিল আমার সিডি, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, গুণ জিসিটা হচ্ছে আমার প্রস্থ, প্লাস 2 গুণ জিইটা কী ছিল আমার দৈর্ঘ্য, জিটা ছিল আমার উচ্চতা, ইন্টু এসি কী ছিল আমার জিই, না এটা এসি হবে না, জি ইন্টু জিসি হবে, জিসি কী ছিল আমার প্রস্থ, প্লাস 2 গুণ ইএফটা কী ছিল আমার দৈর্ঘ্য, আর এফএইচটা কী ছিল আমার উচ্চতা, ইন্টু উচ্চতা। তাহলে দুইটা আমি বাইরে যদি কমন নিই, কী পড়ে থাকছে আমার, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, উচ্চতা গুণ প্রস্থ, প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস উচ্চতা গুণ প্রস্থ প্লাস প্রস্থ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার কত হচ্ছে, এই যে আয়তখণ্ডের কটা শীর্ষবিন্দু থাকে, তাহলে দেখো এই যে প্রত্যেকটা কোণ যেখানে যেখানে পয়েন্টগুলো হচ্ছে সেখানে একটা শীর্ষবিন্দু। ঠিক আছে, যেখানে যেখানে সব লাইনগুলো মিলছে, তাহলে দেখো 1 2 3 4, সিমিলারলি 5 6 7 8টা শীর্ষবিন্দু বা ভার্টেক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো এবার আমরা একটা অঙ্ক করে জিনিসটাকে আরও বেশি ক্লিয়ার করি। তাহলে অঙ্ক বলেছে যে একটি আয়তঘন বাক্স আছে, তাহলে একটি আয়তঘন বাক্স আছে যার দৈর্ঘ্য আমার দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, প্রস্থ আমার দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, উচ্চতা দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার। তাহলে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে। তাহলে কী করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2 গুণ ব্র্যাকেটে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 10 ইন্টু 5 প্লাস দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা, একবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ প্লাস দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা একবার আর প্রস্থের সঙ্গে উচ্চতা একবার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যর সঙ্গে উচ্চতা প্লাস প্রস্থর সঙ্গে উচ্চতা, তাহলে 2 গুণ 5 আছে 50, 3 10 30 আর 3 5 15, 50 30 80, 80 আর 10 90, 95, 95 দুগুণে 190। এবং এর একক কী হবে, একক হবে সেন্টিমিটার আছে, তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, এবার আরেকটা কনসেপ্ট সম্বন্ধে আমরা দেখব, সেটা হচ্ছে যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে কী কী, তাহলে সমান দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান, তাকে আমরা কী বলবো, তাহলে দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান উচ্চতা। যে আয়তক্ষেত্রে 3টে সমান তাকে আমরা বলি ঘনক। ঠিক আছে, তাকে আমরা বলবো ঘনক বা কিউব। তাহলে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান। এবং যদি আমরা এটাকে যে কোনো একটা কিছু ধরে নিই, সাপোজ ধরে এটা সমান সমান এ, সেন্টিমিটার ও মিটার ও যাই হোক, এ একক। ঠিক আছে, এ একক, যা খুশি একক। এর কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে এর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কী হবে, দেখো কী ছিল আমার 2 গুণ, দেখো ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু এর তো সব সমান, তাহলে এ গুণ এ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ফের এ গুণ এ সব সমান, প্লাস উচ্চতা ইন্টু প্রস্থ, এটাও এ গুণে। তাহলে করলে কি হচ্ছে, এটা আমার এ স্কোয়ার 3a², তাহলে 2 ইন্টু 3a² বের করলে 6a² বর্গ একক। ঠিক আছে, 6a² বর্গ একক। এইসব জিনিসগুলো তোমাদের ভালো করেই মনে রাখতে হবে, কারণ নাহলে পরে অসুবিধা হবে। তারপরে এই জিনিসটাকে ভালো করে বোঝার জন্য আমি একটা অঙ্ক লিখেছি। দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। এই ঘনকের একটি বাহু দৈর্ঘ্য কত? তাহলে তোমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো? 6a², যেটা যেখানে এটা কি, তারা বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান সমান কত? 150। এখান থেকে এটা তাহলে কত পড়বে আমার? 150/6 রুট করলে কত হচ্ছে আমার?
অ্যাপ্রক্সিমেটলি 5 প্লাস মাইনাস 5। ওকে, তাহলে 6 25 150, তাহলে 25 স্কোয়ার রুট করলে 5 প্লাস মাইনাস 5। এবার দেখো, যেহেতু বাহুর দৈর্ঘ্য কোনো দিন নেগেটিভ হতে পারে না, তাহলে সুতরাং তাহলে এই ইকুয়ালটা আমরা +5 নেবো। এটা লিখে দেবো, যেহেতু বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, সবসময় ধনাত্মক হবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে তোমরা বুঝতে পেরেছো কীভাবে অঙ্কগুলো করি আমরা। এবার নেক্সট আমাদের টপিক হচ্ছে যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কী করে বের করবো আমরা। তাহলে এর জন্য আমরা একটা আয়তঘনক একটা এঁকে নিচ্ছি। এই হয়ে গেল আমাদের আয়তঘনক। কর্ণ মানে এই বরাবর যে দৈর্ঘ্যটা, সেটা আমরা কী করে আমরা বের করবো। একটু আঁকাটা মিললো না, কিন্তু ধরো না এইটা, ঠিক আছে। তাহলে কী করে বের করবো, দেখো এইটা একটা জাস্ট চিন্তা করো, জাস্ট ভাবো, যে ছবিটা জাস্ট মাথায় একটা কল্পনা করো যে কর্ণ কীভাবে আমরা বের করব। তাহলে এর জন্য আমাকে এই যে এই লেনটাও আমার প্রয়োজন পড়বে, এই লেনটা। কেন, তাহলে দেখো এই যে আমি যদি নাম দিই একটা, ধরো এ বি সি ডি, আর এটার নাম ধরো ই, ঠিক আছে। বাকিগুলো এখন লাগছে না, মাথায় নাম দিচ্ছি না আমি। তাহলে দেখো ভালো করে, এ ই সি এই তিনটে কি, এবং এই তিনটে মিলে একটা ত্রিভুজ হচ্ছে। এবং তোমরা জানো যেহেতু আয়তঘন, তাহলে এর পারপেন্ডিকুলার তাহলে কত 90 হবে, তাহলে এটা তাহলে 90 ডিগ্রি। তাহলে এটা অ্যাকচুয়ালি সমকোণী একটা ত্রিভুজ হচ্ছে, কারণ এই তলটার সঙ্গে এইটা 90 ডিগ্রি, এই তলের সঙ্গে এটাও 90, এই তলের সঙ্গে এটাও 90, ঠিক আছে। সিমিলারলি তাহলে এই তলের সঙ্গে এই তলটা তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা। এবং এর তাহলে এ ই এটা হচ্ছে আমার কর্ণ। তাহলে এ ই স্কোয়ার এটাকে সমান সমান লিখতে পারি এসি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, যে পাইথাগোরাসের নিয়ম অনুযায়ী লিখতে পারি। এবং এসি স্কোয়ারটা তাহলে কি, দেখো এসি স্কোয়ার বের করার জন্য তোমাকে এই ত্রিভুজটাকে নিতে হবে, এ বি সি এই ত্রিভুজটা। তাহলে এসি স্কোয়ার তাহলে কীভাবে বের করবো আমরা, এগেন পাইথাগোরাসের নিয়ম অ্যাপ্লাই করে এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর ইসি স্কোয়ার যেরকম আছে সেরকম তো পড়েই থাকলো। তাহলে দেখো, তাহলে এ ই রুটটা তুলে দিলে এটা একটা রুট বার হয়ে গেল, স্কোয়ারটাকে তুলে দিলে এখানে। তাহলে এইটা হচ্ছে আমার কর্ণ। তাহলে এই সমান সমান কী পাচ্ছি আমরা, তাহলে আয়তক্ষণ কর্ণ সমান কী পাচ্ছি আমরা, এ বিটা কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বিসিটা কি, বিসিটা দেখো প্রস্থ স্কোয়ার, ইসিটা কি দেখো আমার হাইট বা উচ্চতা স্কোয়ার, রুট সমান সমান কর্ণ, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য বেসিক্যালি কার, আয়তঘনর। ঠিক আছে, আয়তঘনে কর্ণের দৈর্ঘ্য তাহলে সমান সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবার তোমরা যে কোনো একটা আয়তঘন যদি তোমার দিয়ে দেয়, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি বলে দেয়, যেমন আগের যে অঙ্কটাই আমরা দেখি, এই অঙ্কটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিচ্ছে, এর কর্ণ স্কোয়ার তাহলে বের করতে আমরা কীভাবে বের করবো, এই √, দেবো দৈর্ঘ্য স্কোয়ার 10 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 5 স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান যা হচ্ছে। এবং এর ইউনিট কী হবে, ঘন একক, সরি ঘন না, শুধু একক হবে। ঘন শুধু তো ভলিউম বা আয়তন বের করার সময় হবে, এর একক হবে শুধু একক হবে, যেহেতু এটা একটা দৈর্ঘ্য শুধু একক, মানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার তাহলে এখানে শুধু সেন্টিমিটারই হবে, ঠিক আছে, শুধু সেন্টিমিটার বা শুধু একক, যার যে একক থাকবে, ঠিক আছে। ঘন হবে না, ঘন আয়তন বের করার সময় হবে। আচ্ছা, তাহলে যদি এবার আমি যদি বলি যে যদি একটা ঘনকের বেলা যদি আমরা দেখি জিনিসটাকে, আমরা ঘনক দেখেছিলাম, ঘনকের কী হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে, সমান সমান কী হবে, দৈর্ঘ্য একই ধরে নাও এ প্লাস প্রস্থ একই প্লাস উচ্চতা একই, তাহলে 3a² √3 স্কোয়ার আর √3
3 × a, ঠিক আছে, একক। তাহলে আয়তঘনকের শুধু ঘনক যেটা ঘনকের তাহলে কর্ণের দৈর্ঘ্য তাহলে কী হবে √3a একক, √3a একক। এবং এটা দিয়ে যদি তোমরা যদি একটা অঙ্ক করো, এটা যেখানে কি অবশ্যই এটা যেখানে বাহুর তার দৈর্ঘ্য, অবশ্যই তার বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবং যদি আমরা এখানে একটা অঙ্ক যদি দিই তোমাদের, যে সাপোজ বলে দিই যে একটি ঘনক আছে, তার একটি বাহুর তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি বলে দিই যে 5 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে? তাহলে কি তোমরা কী করবে, 3 × 5 বা 5√3 সেন্টিমিটার, ঠিক আছে, ওকে। এবারে আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘনকের আয়তন বা আয়তঘনের আয়তন বা ইংরেজিতে বলে ভলিউম। তাহলে আয়তন কাকে বলছে? কোনো একটা আয়ত বা কোনো একটা আয়ত ঘন কী করছে, বা কোনো ঘনবস্তু যদি ধরি আমি, সেটি যে পরিমাণ জায়গা জুড়ে আছে তাকে আমরা তার আয়তন বলি। এবং আয়তন সমান সমান কী লিখি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তাহলে ঘনকের ক্ষেত্রে শুধু তাহলে কী হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তাহলে সমান, তাহলে কী হচ্ছে তাহলে বাহু কিউব, তাহলে বাহু গুণ বাহু গুণ বাহু, তাহলে বাহু কিউব হয়ে যাবে। এবং যদি আমি সেটাকে এ ধরে নিই তাহলে আমার এ কিউব হয়ে যাবে, ঠিক আছে। এবং এর একক কী হবে, সবচেয়ে বড় কথা এর একক কী হবে, সেটা হচ্ছে ঘন একক। মানে যদি আমার এ সেন্টিমিটার থাকে তাহলে ঘন সেন্টিমিটার, যদি মিটারে থাকে তাহলে ঘন মিটার, বুঝতে পেরেছো? যে এককে থাকবে তার সঙ্গে একটা ঘন অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং যদি আমরা একটা অঙ্ক করি তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। যে বলে দিয়েছি একটি ঘনকের যে আয়তন সেটা হচ্ছে আমার 27 ঘন একক, 27 ঘন মিটার ধরো। তাহলে বলে দিল এটা আয়তন, বলে দিচ্ছে এটি ঘনকের আয়তন, ঠিক আছে। আচ্ছা, ঘনকের আয়তন তাহলে কত হচ্ছে, এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, কী তাহলে বের করবো আমরা? তাহলে ঘনকের জানি আমরা, ঘনকের আয়তন সমান কী হয়, বাহু কিউব হয়, তাই তো। তাহলে আয়তন কত দিয়ে 27, আর তাহলে 27 = বাহু কিউব, তাহলে বাহু ইকুয়াল তাহলে কত হবে, 27-এর কিউব রুট যে হবে, তাহলে কত হবে আমার, এখানে আমার 3 আসবে, 3 মিটার, সবসময় পজিটিভ হবে, 3 মিটার, তাই তো। আচ্ছা, এবার প্রথম অঙ্কটাই দেখো, যেটা আমরা করেছিলাম যে একটি আয়তকার ক্ষেত্রে বা আয়ত ঘনের, বেসিক্যালি আয়তকার ক্ষেত্রে আয়ত ঘনর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছিল। এবং এর যদি বলে আমার আয়তন বের করতে, তাহলে কী করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 10 + 50, 50 × 3 = 150, ঠিক আছে। 150 ঘন একক, ঘন সেন্টিমিটার হবে এখানে। ব্যাস, এই ছিল ওভারঅল কনসেপ্ট। এবার তোমরা অঙ্ক ভালোভাবে করতে পারবে। এটা হচ্ছে কোর্সে দেখি 4, এবং কয়েকটা অঙ্ক সময় তোমাদের আমি আলোচনা করে দিই যে আমাদের পরিবেশে চারটি আয়ত ঘনকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। তাহলে আমি একটা করে বলে দিচ্ছি। আয়ত ঘনকের মধ্যে একটা দেশলাইয়ের বাক্স পড়বে, আর ঘনকের মধ্যে একটা তোমার যে লুডো খেলা, তার যে লুডো খেলার যে ছক্কাটা থাকে সেটা হচ্ছে একটা ঘনক, কারণ প্রতিটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকে। আচ্ছা, তারপরে দেখো 3-এরটা আমি যদি বলি, একটি সমকার চৌপলে ঘরের দৈর্ঘ্য 5, দৈর্ঘ্য দিয়েছে 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে দেখো আমি ওপরের যে ছবিটা আমি এঁকেছিলাম, তাহলে এই যে একটা ঘরের মতো একটা শেপ, তাহলে সবচেয়ে লম্বা দণ্ড তাহলে কোথায় রাখা যাবে, এই যে কর্ণটা যেটা আমি বের করেছিলাম, এই যে কর্ণটা সেটাই সব থেকে লম্বা হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবার থেকে যে কর্ণের দৈর্ঘ্যটা সেটা সব থেকে লম্বা, ঠিক আছে। তোমরা কোনো পেন্সিল বক্সে দেখে থাকবে, কোনো পেন্সিল লম্বা লেমে না রাখলে সেটাকে আমরা এভাবে বাঁকি রাখি, সেটা ওর কর্ণ বরাবর রাখি, তাই তো। তাহলে তুমি এখানে তোমাকে ওর কর্ণ দৈর্ঘ্যটা বের করতে বলেছে বেসিক্যালি, তোমাদের একটুখানি জিনিসটা সম্বন্ধে ভাবতে হবে। আচ্ছা, এবার আরও যদি কিছু বলি, 6-টা দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য
দিয়ে দিয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হিসেবে পড়ি। দেখো ঘনকের কর্ণ দিয়েছে, কর্ণ থেকে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে, তাই তো? তাহলে ঘনকের কর্ণ সমান কি হয়, √3 × a। তাহলে দেখো √3 × a, তাহলে এখান থেকে এটা পাচ্ছ 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার হলেও সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে তুমি। ওকে, এরমভাবে কয়েকটা অঙ্ক এরমভাবে আছে, খুব সহজ সহজ। এবং তোমরা জিনিসগুলো করো, বাড়িতে ট্রাই করো, এবং অসুবিধা হলে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাও। এবং এর নেক্সট ক্লাসে আমি আরও কিছু অঙ্ক, স্পেশাল কিছু অঙ্ক নিয়ে আসবো আমি। ততক্ষণ স্টে টিউনড উইথ আস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।